আসসালামু আলাইকুম। রূপসা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন। আমি নাসরিন সুলতানা লিমা, প্রভাষক সমাজবিজ্ঞান, রূপসা ডিগ্রি কলেজ, পূর্ব রূপসা, খুলনা। প্রিয় শিক্ষার্থী, আমি আলোচনা করছি তোমাদের অত্যন্ত প্রিয় একটি বই সমাজবিজ্ঞান। সেই সমাজবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। প্রিয় শিক্ষার্থী, আমি বিগত ক্লাসে প্রথম অধ্যায়ের যে ক্লাস ছিল শেষ ক্লাসে যে বিষয়টি সম্পর্কে জানিয়েছিলাম, সমাজ বিজ্ঞানের উদ্ভবের ক্ষেত্রে যে সমস্ত দার্শনিক সমাজবিজ্ঞানী অবদান রেখেছে তাদের সম্পর্কে আলোচনা করেছিলাম। তাদের যে বিখ্যাত গ্রন্থগুলো আছে সেই গ্রন্থে যে সমাজ বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন সেই বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আরো আলোচনা করেছিলাম যে সমস্ত বিজ্ঞানী সমাজ বিজ্ঞানী নয় কিন্তু সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে বেশ ইতিবাচক চিন্তা করেছে সেই সমস্ত বিজ্ঞানীদের নিয়ে আলোচনা করেছিলাম সমাজ বিজ্ঞানের নানান শাখা প্রশাখা সম্পর্কে। আরো আলোচনা করেছিলাম সমাজ বিজ্ঞানের যে সমাজ বিজ্ঞানের সাথে সামাজিক বিজ্ঞানের যে সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। সামাজিক বিজ্ঞানের মধ্যে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজ কল্যাণ, অর্থনীতি, নৃবিজ্ঞান, ইতিহাস ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে আলোচনার যে বিষয়টি নিয়ে আসছি সে বিষয়টি তোমরা দেখো শিখন ফলে কি লিখেছি। শিখন ফলে লিখেছি বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটিতে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে পারবে সেই বিষয়টি আমি এখানে এনেছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জানা দরকার সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। এই বিষয় সম্পর্কে যদি জানতে হয়, ভালোভাবে জ্ঞান নিতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আগে ধারণা নিতে হবে, তারপরে আমরা এই জায়গাটায় যেতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি এখন মূল আলোচনায় চলে যাই। আমার প্রথম যে শিখন ফলটি আছে, বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারবো। বিজ্ঞান কি? প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম জানতে হবে বিজ্ঞান কি। বিজ্ঞান হচ্ছে একটি বিশেষ জ্ঞান যেটা পরীক্ষা, প্রমাণ এবং যুক্তি দ্বারা সুশৃঙ্খল ভাবে নির্মিত যে জ্ঞান, সেটা হচ্ছে বিজ্ঞান। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে বিজ্ঞান হচ্ছে সুশৃঙ্খল হতে হবে। বিজ্ঞান ককে, যেটা ইংরেজি প্রতিশব্দ সায়েন্স এবং ল্যাটিন শব্দ সিও থেকে এসেছে। সিও লেখাটা এরকম SCIO, এই যে এরকম SCIO হচ্ছে সিও। এই সিও শব্দটির অর্থ হচ্ছে জানা বা জ্ঞান লাভ করা। তাহলে আমরা এই শব্দটি পেয়েছি ল্যাটিন শব্দ থেকে পেয়েছি। এই শব্দটির অর্থ হচ্ছে জানা বা জ্ঞান লাভ করা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে হতে পারে যে বিজ্ঞান বলতে কি যে কোনো বিষয়ের যে কোনো জ্ঞান? না প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান যে কোনো বিষয়ের যে কোনো জ্ঞান নয়। বিজ্ঞান হচ্ছে সেই জ্ঞানটুকু যেটি বিশেষভাবে পরীক্ষা করা হয়। পরীক্ষালব্ধ জ্ঞানই হচ্ছে আমরা বিজ্ঞান বলবো। প্রিয় শিক্ষার্থী, সাধারণভাবে বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, যেটা ন্যাচারাল সায়েন্স, এবং সামাজিক বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স। প্রাকৃতিক বিজ্ঞান যেটা আছে ন্যাচারাল সায়েন্স, সেটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান বলতে আমরা ভৌত বৈশিষ্ট্য সমূহকে বলতে পারি। প্রকৃতির যে ভৌত বৈশিষ্ট্য সমূহ সেটাকে বলতে পারি, যেমন ভূতত্ত্ববিদ্যা, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, জীববিদ্যা, এই জ্যোতির্বিদ্যা, এগুলো প্রাকৃতিক বিজ্ঞান। তারপরে সামাজিক বিজ্ঞান যেটা আছে সোশ্যাল সায়েন্স। সামাজিক বিজ্ঞান বলতে আমরা মানব সমাজের বিভিন্ন দিক সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞানের মধ্যে কোন কোন বিজ্ঞান আছে? সমাজ বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, সমাজ কল্যাণ আছে, অর্থনীতি আছে, নৃবিজ্ঞান, ইতিহাস। এগুলো হচ্ছে কি সামাজিক বিজ্ঞান, যেটা মানব সমাজকে নিয়ে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রায় একটা জিনিস ভুল করে থাকো যে সমাজ বিজ্ঞানের সাথে সামাজিক বিজ্ঞান মিলাই ফেলো। সামাজিক বিজ্ঞান যখন বলবো তখন অনেকগুলো সাবজেক্ট এর মধ্যে চলে আসবে, যেরকম বললাম আমি আগে, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজ কল্যাণ, ইতিহাস, তারপরে হচ্ছে সমাজ মনোবিজ্ঞান। এই বিষয়গুলো কিন্তু চলে আসবে, একটা কোনো বিষয় না। সমাজ বিজ্ঞান যদি হয় সেটা সমাজ বিজ্ঞানই একটা বিষয়। সামাজিক বিজ্ঞানের সাথে সমাজ বিজ্ঞানের সম্পর্ক আছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সমাজ বিজ্ঞানের ধারণাটা নিতে পারি। বিজ্ঞানটা ব্যাপকভাবে ধারণা পেতে গেলে আমি যদি জীবনানন্দ দাশের একটি কবিতার লাইন বলি, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। খুব
ভালো কথা, এটি একটি কবিতার লাইন, কিন্তু এই কথাটি বিজ্ঞান বলবে অবৈজ্ঞানিক একটি লাইন। তোমাদেরও মনে হতে পারে এটা কেন অবৈজ্ঞানিক লাইন। আসলে এই যে কথাটি এখানে আছে, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এখানে এটি যাচাইযোগ্য নয়। এই যে কথাটি, এই লাইনটি যাচাইযোগ্য নয়, এটা কোনো অর্থ দাঁড়ায় না। 1000 বছর ধরে, এখানে বলছে 1000 বছর ধরে পথ হাঁটিতেছি। কত হাজার? 1000, 2000, 5000 এরকম সুনির্দিষ্ট সময়ের কথা কিন্তু এখানে উল্লেখ করা নাই। এই যে কথাটি, এই জন্য এই কথাটি লিটারেচার বা সাহিত্যে শোভা পায়, কিন্তু বিজ্ঞানে এই কথাটির কোনো স্থান নাই। প্রিয় শিক্ষার্থী, আমি যদি আরো একটি উদাহরণ দেই, যে আমরা অসুস্থ হলে বা জ্বর হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যে বলি ডাক্তার সাহেব আমার অনেক জ্বর, তো ডাক্তার সাহেব প্রথম যেটা করবেন, উনি জিজ্ঞাসা করবেন যে আপনার কত জ্বর। আমি যদি বলতে না পারি, সেক্ষেত্রে তিনি থার্মোমিটারের সাহায্যে জ্বরটা মাপবেন এবং সুনির্দিষ্ট করে বলবেন যেটি আছে যে 102 ডিগ্রি জ্বর। তাহলে তিনি কি করলেন? প্রথমত তিনি যে জ্বর আছে কিনা যাচাই করলেন, তারপরে কি করলেন? পরীক্ষা করলেন থার্মোমিটারের সাহায্যে। পরীক্ষা করে তিনি সুনির্দিষ্টভাবে বললেন যে আপনার জ্বর 102 ডিগ্রি। তাহলে কি বিজ্ঞান হচ্ছে এরকম হতে হবে, নির্দিষ্ট হতে হবে, যাচাইযোগ্য হতে হবে এবং পরীক্ষালব্ধ হতে হবে, তাইলে সেটা আমরা বিজ্ঞান বলবো। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি, বা আমরা এটা বলতে পারি যে এটি কোনো কল্পনা নয়, ধারণা নয়, যে জ্ঞান দ্বারা পরীক্ষা প্রমাণ ও যুক্তি দেওয়া যায়, তাই হচ্ছে বিজ্ঞান। তাহলে যদি বিজ্ঞান হতে হয়, প্রমাণ থাকতে হবে, যুক্তি থাকতে হবে, তাইলে আমরা তাকে বিজ্ঞান বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমার দ্বিতীয় আলোচনা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যটা কি? বৈজ্ঞানিক পদ্ধতির অনেক বৈশিষ্ট্য রয়েছে, অনেক। তার মধ্যে আমি মোটা দাগে কিছু বৈশিষ্ট্য নিয়েছি, তোমরা এটা একটু বোর্ডের দিকে খেয়াল করো। প্রথম যে বৈশিষ্ট্যটি আছে, বস্তুনিষ্ঠতা। বস্তুনিষ্ঠতা বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে বস্তুনিষ্ঠতা। এখানে যে কোনো বৈজ্ঞানিক পদ্ধতি হতে হবে বস্তুনিষ্ঠ, অর্থাৎ বাস্তবসম্মত। ইট ইজ অবজেক্টিভ। বাস্তব জগতে তার একটি ভিত্তি থাকতে হবে। যদি বাস্তব জগতে তার কোনো ভিত্তি না থাকে, তাহলে তাকে আমরা বিজ্ঞান বলতে পারি না। তারপর কি আছে? নিয়মতান্ত্রিকতা। নিয়মতান্ত্রিকতা বৈজ্ঞানিক পদ্ধতির দ্বিতীয় বৈশিষ্ট্য হলো নিয়মতান্ত্রিক। ইট ইজ সিস্টেমেটিক। ধরো সমাজের সামাজিক কার্যাবলীর কোনো বিষয় নিয়ে গবেষণা করা হলো, সেক্ষেত্রে তিনি একই বিষয় নিয়ে 3 বার গবেষণা করলেন, কিন্তু 3 বারই তিনি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে গবেষণা করলেন। কিভাবে হয়েছে তিনি এটি ব্যাখ্যা দিতে পারছেন না, কিন্তু রেজাল্ট 3টেরই একই আসছে। সেক্ষেত্রে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি, যে নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে, সেটা কিন্তু আমরা এখানে পেলাম না। অবশ্যই যদি আমাদেরকে গবেষণা পদ্ধতি সঠিকভাবে করতে হয়, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে করতে হবে। তাকে স্পেসিফিক ভাবে বলতে হবে যে আমি এই নিয়মের মধ্য দিয়ে এই গবেষণাটি করেছি। প্রিয় শিক্ষার্থী, এর পরের যে আলোচনাটি আছে, অভিজ্ঞতা ভিত্তিক। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞান। শিক্ষার্থী, তোমরা অনেকেই জানো যে আমরা কিভাবে বৈদ্যুতিক বাতি পেয়েছি। টমাস আলভা এডিসন যখন বাতি নিয়ে গবেষণা শুরু করেন, তখন তিনি কাজটি করতে যেয়ে বারবার ব্যর্থ হন। এই যে ব্যর্থ হওয়া, যে প্রতিবার ব্যর্থ হয়, এই প্রত্যেকটি ব্যর্থতা তাকে জ্ঞান অর্জনে সহযোগিতা করছে এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। প্রতিটি ব্যর্থতায় একটা অভিজ্ঞতার ধাপ। প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে অভিজ্ঞতাগত জ্ঞান। তারপর কি আছে? নিরপেক্ষতা। নিরপেক্ষতাটা কি? জ্ঞান হতে হবে নিরপেক্ষ, স্থান কাল পাত্র ভেদে নিরপেক্ষ থাকবে। কোনটি সত্য কোনটি মিথ্যা, বৈজ্ঞানিক পদ্ধতি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে না। সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ধরো মহাকর্ষ সূত্র যে গবেষণার ক্ষেত্রে
ঢাকায় পরীক্ষা করলে যে রেজাল্ট পাবে ঠিক নিউ ইয়র্কে গবেষণা করলে একই রেজাল্ট আসবে। তার মানে কি, যে স্থান কাল পাত্র ভেদে এর রেজাল্ট একই আসতে হবে, এর পরিবর্তন হলে সেটাকে আমরা বিজ্ঞান বলতে পারি না। প্রিয় শিক্ষার্থী, পরে যেটি আছে যাচাই যোগ্যতা। যাচাই যোগ্যতা বৈজ্ঞানিক পদ্ধতি অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যাচাই যোগ্যতা। যোগ্য হতে হবে এটি। একজন বিজ্ঞানী আরেকজন বিজ্ঞানীর গবেষণা প্রক্রিয়া যাচাই করতে পারবেন। একজন বিজ্ঞানী আরেকজনের বিজ্ঞানীর গবেষণা প্রক্রিয়া যাচাই করতে পারবেন। কোনো কিছু ক্লেম করা হলে বা দাবি করা হলে সেটি অবশ্যই যাচাইযোগ্য। তাহলে আমাদের যে বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্বপূর্ণ একটা যেটি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যাচাইযোগ্য। প্রিয় শিক্ষার্থী, এর পরে যেটি আছে সম্পর্কযুক্ততা। সম্পর্কযুক্ততা বিজ্ঞানের শাখাগুলো অন্য বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। মানুষের সাথে এর একটি সম্পর্ক থাকতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের জায়গায় হচ্ছে মানব সমাজ, যেহেতু আমাদের কাজ হচ্ছে মানব সমাজ নিয়ে, মানুষ নিয়ে, সেজন্য বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কযুক্ত হবে মানুষের সাথে। প্রিয় শিক্ষার্থী, তারপর কি আছে সাধারণীকরণ। সাধারণীকরণ বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণীকরণ হতে হবে, অর্থাৎ আমরা যে জায়গা থেকে গবেষণা কার্যক্রমটা চালাবো সেটি অবশ্যই একটি সাধারণ প্ল্যাটফর্মে থাকতে হবে, সাধারণ ধাপ থাকতে হবে, যে ধাপের মধ্যে দিয়ে আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়াটা চালাতে পারি বা বৈজ্ঞানিক পদ্ধতিটা প্রয়োগ করতে পারি। তারপর কি আছে ভবিষ্যৎবাণী। বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আমরা ভবিষ্যৎবাণী করতে পারি। ভবিষ্যৎবাণী করা হচ্ছে সবচেয়ে বড় স্বাধীনতা। ধরা যাক ফিজিক্সের একটা সূত্র ব্যবহার করে আমরা বলতে পারি যে একটি বল নির্দিষ্ট কোণে ছুড়লে কতদূর যে পড়তে পারে। বলছি না যে কতদূর যে পড়েছে, এরকম কথা বলছি না, যে পড়তে পারে মানে ভবিষ্যৎবাণী করছে যে নির্দিষ্ট করে ছুড়বো, ছুড়ার পর সেটা কতদূর যে পড়তে পারে, এরকম একটা কিন্তু আমরা ভবিষ্যৎবাণী করলাম। শিক্ষার্থী, এই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরো বৈশিষ্ট্য আছে। প্রিয় শিক্ষার্থী, আমি গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য এখানে আনলাম। এরপরে হচ্ছে শিখন ফলের শেষ যেটি আলোচনা, বৈজ্ঞানিক পদ্ধতি স্তর সমূহ বিশ্লেষণ করতে পারবে। বৈজ্ঞানিক পদ্ধতির বেশ কিছু স্তর আছে, 6টি স্তর আছে। এটা বিভিন্ন ধাপ অনুসরণ করে আমাদের গবেষণা পদ্ধতি চালাতে হয়। সেই ধাপ বা স্তর সমূহ হচ্ছে এই কয়টি, যেটি 6টি। সমস্যা নির্বাচন, তথ্য সংগ্রহ, তথ্যের শ্রেণী বিন্যাস, কল্পনা বা পূর্বানুমান প্রণয়ন, সত্যতা যাচাই, ভবিষ্যৎবাণী। প্রথম যেটি আছে সমস্যা নির্বাচন। কোন একটি সামাজিক বিষয়ের যে বিষয়টি নিয়ে আমরা গবেষণা করব, গবেষণা কার্যক্রমটা চালাবো, সেটার প্রথম যেটি করতে হবে সেই বিষয়টি সম্পর্কে সমস্যা নির্বাচন করতে হবে এবং সেটা নিয়ে গবেষণা কার্য পরিচালনা করতে হবে। তারপর দ্বিতীয় যেটি আছে পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ। প্রিয় শিক্ষার্থী, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ, সমাজবিজ্ঞানী যে গবেষণার বিষয় নির্বাচন করবেন সেই বিষয়টি তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই তথ্য সংগ্রহ বিষয়টি হতে পারে বিভিন্ন মাধ্যমে হতে পারে, তবে একটি নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। হতে পারে জরিপের মধ্য দিয়ে, হতে পারে কেস স্টাডির মধ্য দিয়ে, ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, টিভির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। এই যে মাধ্যমগুলো বলছি, সরকারি বেসরকারি সংস্থা থেকে আমরা তথ্য নিতে পারি যে বিষয়টি নিয়ে আমরা গবেষণা কার্যক্রমটা চালাচ্ছি সেই বিষয়ের উপরে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে ধাপটি আছে, স্তরটি আছে, সেটি হচ্ছে তথ্যের শ্রেণী বিন্যাস। গবেষণার তৃতীয় স্তরে গবেষক সংগৃহীত তথ্যগুলিকে একটি বিশেষ নিয়মে সাজাবেন এবং তথ্যের শ্রেণী বিন্যাস করবেন, যেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডেটা। এটা করতে হয় যখন আমরা জেন্ডার বা বয়স, লিঙ্গ এবং সামাজিক অবস্থা ভেদে তথ্যগুলো পাবো, তখন ওইটা সঠিকভাবে তথ্য সাজাতে হবে। এবং যদি আমি এভাবে বলি যে আমি যখন যে বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করব
এখানে হতে পারে তোমাদের কাছ থেকেও আমি তথ্য সংগ্রহ করতে পারি, সম্মিলিতভাবে না, তোমরা এক এক করে তোমরা আমাকে তথ্য দেবে, আমি সেই তথ্যগুলো কি করব, সংরক্ষণ করব। এবং যদি তোমাদের কাছে আমি জানতে চাই, তোমরা এক একজন এক একভাবে আমাকে তথ্য দেবে, ইনফরমেশন দেবে। আবার তোমার বাবা মাদের কাছে যখন আমি যাব, তখন তারা কিন্তু আমাকে অন্যভাবে ইনফরমেশন দেবে। দাদা দাদির কাছে গেলে তারা আবার অন্যভাবে দেবে। এই যে বয়স এবং লিঙ্গ ভেদে, তারপর হচ্ছে আর্থিক অবস্থা ভেদে, সামাজিক অবস্থা ভেদে যে আমি তথ্যগুলো নেব, সেগুলো কি করতে হবে, আলাদা আলাদা করে সাজাতে হবে, তথ্যের শ্রেণী বিন্যাস করতে হবে। এইটাই হচ্ছে তথ্যের শ্রেণী বিন্যাস। তারপর কি আছে, কল্পনা প্রণয়ন বা পূর্ব অনুমান। শিক্ষার্থী, এর 4 নাম্বার যে ধাপটি আছে, কল্পনা প্রণয়ন বা পূর্ব অনুমান প্রণয়ন। গবেষণার চতুর্থ স্তরে কল্পনা প্রণয়ন, যেটা মেকিং এ হাইপোথিসিসের কাজটি করতে হয়। এই কাজটিতে এই স্তরে এসে কাজটি গবেষণা করার একটি সুবিধা হলো এই যে সারণীবদ্ধভাবে সাজানোর বিষয়গুলো এটি করতে হয়, অধিকতর যুক্তিভিত্তিকও হয় এই কাজটি করলে, এই পর্যায়ে এসে করলে। এই কাজটি আবার সমস্যা নির্বাচনের পরেও করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, এর পরে যেটি আছে সত্যতা যাচাই। গবেষণার পঞ্চম পর্যায়ের কাজটি হচ্ছে সত্যতা যাচাই, ভেরিফিকেশন। প্রাপ্ত তথ্যবলীকে সারণীবদ্ধ করার পর যে কল্পনা সমূহ প্রণয়ন করা হয়, তা প্রাপ্ত তথ্যের সংগ্রহ করতে হবে এবং এইগুলো যাচাই বাছাইয়ের জন্য সংক্ষিপ্ত আকারে যে সমস্ত জায়গায় আমরা জরিপ কার্য চালিয়েছিলাম, সেখানে আবারও হতে পারে, আবার নতুন একটা জায়গা হতে পারে, সংক্ষিপ্ত আকারে জরিপ কার্য চালাতে হবে এবং সত্যতা যাচাই করতে হবে। এবং এই যে সত্যতা যাচাইয়ের জন্য একটা সাধারণ সূত্র প্রণয়ন করা যেতে পারে, যে সাধারণ সূত্রের নাম হচ্ছে সাধারণীকরণ। প্রিয় শিক্ষার্থী, এর পরের যে ধাপটি আছে, সর্বশেষ যেটি আছে ভবিষ্যৎবাণী। সমাজ বৈজ্ঞানিক পদ্ধতির স্তর সমূহের সর্বশেষ যে ধাপটি আছে ভবিষ্যৎবাণী, যেটা প্রেডিকশন বলা হয় ইংরেজিতে। অর্থাৎ কল্পনাটি যত তথ্য দ্বারা সমর্থিত হবে এবং সারণীবদ্ধভাবে সাজানো হবে এবং ভবিষ্যৎবাণী করা যেতে পারে। যেমন বাংলাদেশের নারী নির্যাতন এবং শিশু নির্যাতন, এই যে করোনাকালীন দুর্যোগে যে শিশু নির্যাতন এবং নারী নির্যাতন বেড়ে গিয়েছে, তার উপরে যে গবেষণাটা আমি প্রথমেই বলেছি, আমার গবেষণার বিষয়বস্তু এটা ছিল, সেখানে পুরুষের ইতিবাচক সাড়া দান করবে। মূলত এটি একটি ভবিষ্যৎবাণী যা গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। অবশ্য গৃহীত তথ্য বিপরীত সিদ্ধান্ত আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম, 3টি বিষয় নিয়ে আলোচনা করলাম, বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করলাম, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, তারপরে কি করলাম, বৈজ্ঞানিক পদ্ধতি স্তর সমূহ বিশ্লেষণ করলাম। এই যে 6টি স্তর আছে, এটা বৈজ্ঞানিক পদ্ধতির 6টি স্তর। আমরা ধাপে ধাপে আমরা এই গবেষণা কার্যটি পরিচালনা করি বিষয় নির্বাচন করার পরে। প্রিয় শিক্ষার্থী, সমাজ বিজ্ঞান বিজ্ঞান কিনা এবং সমাজ বিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, এই বিষয়টি সম্পর্কে আমি আগামী ক্লাসে তোমাদের ক্লাস নেব। আশা করি তোমরা আমার ক্লাসেই থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।